নমস্কার, জি 24 ঘন্টা যা কলেবল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। 3:03 খবরের শুরুতেই আমি নজর রাখবো অবশ্যই আজকে সিও অফিসের সামনে একেবারে ধুন্ধুমার কাণ্ড। একদিকে শুভেন্দু অধিকারী বিজেপি নেতারা, অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা, তাদের বচসা এবং বাগবিতণ্ডায় একেবারে টান টান উত্তেজনা। আর আমি সৈকত আপনাদেরকে জানাবো শুভেন্দু অধিকারী কমিশনে কি অভিযোগ করলেন, বিস্ফোরক অভিযোগ জানাবো। আর সেই সঙ্গে আমি মধুবন্তী নন্দীগ্রাম নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি সেই মন্তব্য জানাবো আপনাদের। শুরুতে যেমনটা বলছিলাম, এসআইআর কার্যত সম্মুখ সমরে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওরা। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আজকে সিও দপ্তরে হাজির হয়ে যান শুভেন্দু অধিকারী। তার বেশ কিছু অভিযোগ রয়েছে, বিজেপি দপ্তর থেকে 25টি অভিযোগ জানানো হয়েছে। তাই এই মুহূর্তে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা সিও দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তেজনাপূর্ণ। কারণ তৃণমূলপন্থী বিএলওরা তারা নাগারে সেখানে বিক্ষোভ প্রকাশ করছেন। তারা একটা দাবিতে সোচ্চার হচ্ছেন যে এত কম সময়ে পুরো এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে করা সম্ভব নয়। তবে আজকে শুভেন্দু অধিকারী যখন পৌঁছন সেই সময়তে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষের মধ্যে তুমুল বচসা, ধাক্কাধাক্কি, স্লোগান পাল্টা স্লোগান। পুলিশ এবং তৃণমূলপন্থী সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যখন আজকে সিও দপ্তর থেকে বেরিয়ে যান সে সময় বেশ কয়েকজন গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখান। কিন্তু তাদেরকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে তারা বিএলও কিনা, সে প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা আজকে সিও দপ্তরে যান এবং সেখানে তুলকালাম পরিস্থিতি। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বাইরে, তাদের বক্তব্য কি? এতদিন ধরে ধর্ণা চলছে, অথচ কোনো জনপ্রতিনিধি এখানে আসেনি। আজকে ইসিআই বিজেপির দালাল সবচেয়েগুলো জনপ্রতিনিধি তারা এখানে এসছে। আমরা চাই মৃত বিএলও পরিবারদের চাকরি সুনিশ্চিত করতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের যথাযোগ্য সম্মান দিতে হবে। বিএলওরা রাস্তায় নেমে কাজ করছে, মারা যাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ চাই আমরা। ইসিআই হাই হাই। নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে। কমিশনের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিচ্ছিলেন তৃণমূলপন্থী বিএলওরা। তাদের বিক্ষোভে একেবারে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত পুলিশে একেবারে 6 লাখ সিও দপ্তরের সামনে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তবে পুলিশ এর বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারী জানাচ্ছিলেন যে সময় বিক্ষোভ প্রদর্শন হচ্ছিল এই পুরো জায়গাটা 144 ধারার মধ্যে পড়ে, তাহলে কিভাবে মাইক বাজিয়ে লাগাতার এখানে তৃণমূলপন্থী বিএলওরা বসে থাকতে পারে, স্লোগানিং করতে পারে, এই প্রশ্নও কিন্তু উত্থাপন করা হয়েছে। আর এইসব কিছুর মধ্যে শুভেন্দু অধিকারী তিনি আবারও কমিশনের কাছে দরবার করছেন এবং তিনি ডেপুটেশন দিচ্ছেন। শুভেন্দু অধিকারীর দাবি যে ডেটা এন্ট্রি, সেই ডেটা এন্ট্রিতে আইপ্যাকের লোক ঢুকে পড়েছে। কেন ঢুকবে আইপ্যাকের লোক, এবং এই কারণে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি করছেন কমিশনের কাছে। এবং গত কয়েকদিন ধরেই দেখছি যে কার্যত কমিশনের কাছে বিভিন্ন রকম অভিযোগ করছেন। কখনো দেখা যাচ্ছে সমীপ ভট্টাচার্য, কখনো শুভেন্দু অধিকারী। যেমন কদিন আগে সমীপ ভট্টাচার্য বললেন যে কমিশনের যিনি মুখ্য নির্বাচন কমিশনার, তাকে দিল্লিতে বসে থাকলে হবে না, কলকাতায় আসতে হবে, গ্রাউন্ড জিরোতে নামতে হবে। আর এবার শুভেন্দু অধিকারী বলছেন আইপ্যাকের লোক নাকি ডেটা এন্ট্রিতে ঢুকে পড়েছে। শুভেন্দু অধিকারীর দাবি যে এর জন্য নিরপেক্ষ তদন্ত প্রয়োজন রয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী? আইপ্যাকের এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন, কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে।
আমাদের প্রতিনিধি অর্ক আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্কর কাছে জানতে চাইবো, অর্ক, একেবারে আইপ্যাক রয়েছে ডেটা এন্ট্রিতে, এমন বিস্ফোরক অভিযোগ করছেন কমিশনের কাছে। বিস্ফোরক এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তার একেবারে স্পষ্ট অভিযোগ কি? একেবারে খুব স্পষ্ট করে এই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন যে এই ডেটা এন্ট্রি কাজ আইপ্যাকের মাধ্যমে করা হচ্ছে এবং খুব স্পেসিফিক্যালি 3টে ডেটের উল্লেখ তিনি করেছেন গত 26, 27 এবং 28 তারিখের। সেই 3 দিন নাকি বিভিন্ন বিএলও থেকে, বিভিন্ন জেলার বিএলও থেকে ওটিপি নিয়ে ডেটা এন্ট্রি কাজ করা হয়েছে এবং আইপ্যাক এই কাজ করেছে এবং রীতিমতো বলছেন যে ওটিপি লুট হয়েছে, এই কোট আনকোট এরকমও কিন্তু উনি অভিযোগ করেছেন। সুতরাং সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য তিনি একদিকে যেমন সিইও কে বলেছেন, উল্টো দিকে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তার সাথেও দেখা করেছেন, তাকেও কিন্তু একই জিনিস জানিয়েছেন তিনি। এবং আরো একটা বিষয় তাকে আশ্বাস দেওয়া হয়েছে যে ফিজিক্যালি ভিজিট করে বা টেকনোলজির সাহায্য নিয়ে এই পুরো বিষয়টা খতিয়ে আমাদের দেখা সঙ্গে হবে। থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। জানতে চাইবো যে শুভেন্দু অধিকারী বলেছেন আইপ্যাকের লোক ডেটা এন্ট্রিতে ঢুকে পড়েছে, কি বলবেন আপনি? তার মানে শুভেন্দু অধিকারী স্বীকার করছেন যে এসআইআর প্রক্রিয়াটা ঠিক নয়, তাতে অনেক জল মিশছে। আইপ্যাক করছে না কে করছে, ঘটনাটা হচ্ছে তার মানে এসআইআর প্রক্রিয়াটা ঠিক মতন হচ্ছে না। তাহলে তো উনি দাবি করুক না এটা বাতিল করার জন্য। যখন অনেক লোকজন, বিধায়ক, তাছাড়াও অনেক লোক নিয়ে গেছেন সিইওর অফিসে, আঙুল তুলে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যে বলুক যে আমরা এই এসআইআর পদ্ধতিকে বিশ্বাস করি না, নির্বাচন কমিশন অপদার্থ। তারা কি করে, যা উনি কমপ্লেন করেছেন সেটাই আমি বলছি যে আইপ্যাক বলে একটি সংস্থা নাকি লক্ষ লক্ষ নাম ঢোকাচ্ছে। যদি এইরকম পরিস্থিতি হয়, নির্বাচন কমিশনকে উনি দাবি করুন যে পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া হোক। পারবেন করতে? ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ক, তাকেও ধন্যবাদ। আর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন নন্দীগ্রাম নিয়ে। তিনি কি বললেন? তিনি বললেন দল যে কাজ দেবে সেটাই করব। যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। দল যেখানে যেভাবে কাজে লাগাবে সেখানে সেভাবেই কাজ করব। সুকান্ত মজুমদারকে জবাব অভিষেকের। আর তিনি এটাই বললেন যে তৃণমূলের অভ্যন্তরীণ যে বিষয়, যে কাজ, সেটা দলের ওপরই ছেড়ে দিন সুকান্ত মজুমদার। তার জবাবের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের নন্দীগ্রাম নিয়ে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য। কি বলেছেন শুনুন। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। প্রবীর চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন নন্দীগ্রাম নিয়ে এবং তিনি সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে তার যে জবাব দিয়েছেন, কি স্পষ্ট করতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন? গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদারকে বলতে শোনা গেছে যে নন্দীগ্রামের প্রার্থী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমত সুকান্ত ভট্টাচার্যের এটা সুপ্ত বাসনা বলে কার্যত কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি চায়, দল যদি চায়, যেখানে তাকে প্রার্থী যদি তাকে প্রার্থী করে বা যদি তাকে নন্দীগ্রামে প্রার্থী করতে চায় দল যা বলবে তিনি সেই মতো সেখানে প্রার্থী হবেন। প্রয়োজনে নন্দীগ্রামে বললে নন্দীগ্রামে প্রার্থী হবেন বলে আজকে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম দেখো রাজ্য রাজনীতিতে একটা অন্যতম প্রাসঙ্গিক জায়গা। সেই জায়গায় 2021 আমরা দেখেছি সেখানে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 2026 যদি কোনো কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নির্দেশে সেখানে প্রার্থী হয় তাহলে নিশ্চিতভাবে 294টি বিধানসভার কেন্দ্রের মধ্যে নন্দীগ্রামই হতে চলেছে সবচেয়ে আলোচ্য নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। ধন্যবাদ প্রবীণ। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। একেবারে চ্যালেঞ্জ বলছে যে গ্রহণ করুন। আমরাই আসলে চ্যালেঞ্জ গ্রহণ করে কোনো দরকার নেই তো, কারণ এর আগে উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন অর্জুন সিং জিতলে পরে উনি হাত কেটে দেবেন। এখন হাত কাটতে পারলেন না, হাত কাটতে তো দূরের কথা, আঙুলের নখ কাটতে পারলেন না। এবার কেটে দেখান, তবে না আপনার সাথে কথা হবে। বাকিটা আপনি কথাই রাখতে পারেন না, সেরকম চিটিংবাজের সাথে কথা বললে কি হবে, চ্যালেঞ্জ নিয়ে কি হবে? ভাইপোরের কথার কোনো উত্তরই দেব না। ভাইপো যার আলোয় করতো, পিসিকে আমি হারিয়েছি। আমি চাই মমতা ব্যানার্জি ভবানীপুর ছেড়ে মিটিয়াপুর যাবেন না।
মেটিয়াবুরুজ গেলে মিম বা আইএসএফকে হারানোর দায়িত্ব নিতে হবে, আমি পারবো না। তো ভবানীপুরে থাকলে আমি ওনাকে হারাবো। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে মন্তব্য করেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন সুকান্ত মজুমদারের মনের সুপ্ত বাসনা যাই হোক না কেন, দলের অভ্যন্তরীণ ব্যাপারটা দলই দেখবে এবং দল যা নির্দেশ দেবে তিনি সেটাই করবেন। অর্থাৎ নন্দীগ্রামে যদি তাকে দাঁড় করানো হয় তিনি তাই করবেন এবং দার্জিলিংয়ে দাঁড়াতে বলা হলে দলের পক্ষ থেকে সেই নির্দেশই তিনি পালন করবেন। দল যেখানে যেভাবে কাজে লাগাবে সেখানে সেভাবেই কাজ করব। সুকান্ত মজুমদারকে পরোক্ষে এভাবেই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দল যেখানে যেভাবে কাজে লাগাবে আমি সেখানেই কাজ করব। যদি বলা হয় নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। দু 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তো 26-এর ভোটের আগে দেখা যাচ্ছে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তৃণমূলের। আজ মল্লিকার্জুন খড়গে ডাকা রণকৌশল বৈঠকে অনুপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। রাস্তা থেকে একেবারে সংসদ এসআইআর নিয়ে প্রতিবাদের সুর সপ্তমে নিয়ে যেতে চাইছে এই মুহূর্তে জোড়াফুল শিবির। বিজেপি বিরোধিতার ব্যাটন একাই নিজের কাঁধে রাখতে চায় এ রাজ্যের শাসক দল। বিহারের ভোটে ধরাশায়ী কংগ্রেস, বিহারের ফলও উৎসাহিত করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। 2024 সালেও কংগ্রেসের নেতৃত্ব ইতিমধ্যে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে বিজেপি বিরোধিতা বা এসআইআর বিরোধিতায় তারা একসঙ্গে রয়েছেন, কিন্তু রোজ সকালে কফির আড্ডা করে আমরা যোগ দিচ্ছি না, এমনটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য। গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও চর্চা চলছে। রাজনৈতিক নেতারা কে কি বলছেন শোনাবো। তাহলে চায় পে চর্চায় চলে যাক, মানে আর বাকিটা কি আছে, মুখ আর মুখোশ। এবার তো মুখোশটা খুলে পড়ছে। আসলে এটা আরএসএস এর নির্দেশনায়, বিজেপির পরিকল্পনায় তৃণমূলকে এই কাজগুলো করতে হচ্ছে। এরা কখনোই বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরে লড়াই করবে না, আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে লড়বে না, কারণ নিজেদের ভাই বন্ধু বোনেরা যারা টাকা পয়সা চুরি করেছে, লুটপাট করেছে, তাদেরকে বাঁচাতে হবে। তো আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে একটা দল কখনোই বিজেপির বিরোধিতা করতে পারবে না। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো, যারা সকালবেলা ভাব করে, সন্ধ্যেবেলা আড়ি করে, আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায়, আবার সকালবেলা আড়ি করে। কিন্তু স্বাভাবিকভাবে এদের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। এই যে ইন্ডি গঠবন্ধন বা জোট, এর মধ্যে খোট আছে, কারণ তারাও জানে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে, সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি গঠবন্ধন। তার কি হাল হতে পারে সে তো বিহারে দেখা গেল, মোদি ঝড়ে সব খড়কুটোর মতো উড়ে গেল। দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা ডিসাইড করেছেন, কারণ আমরা দেখেছি যে বিহারে কংগ্রেস এতগুলো আসনে প্রার্থী দিয়েও মাত্র 5টা আসনে জয়যুক্ত হতে পেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রেক্ষিতটা আলাদা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই ভারতীয় জনতা পার্টিকে রুখতে যথেষ্ট দক্ষ এবং সক্ষম। এই রাজ্যের বুকে কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেসের কাজ হচ্ছে বিজেপির দালালি করা। সিপিএম এর সাথে জোট বেঁধে কংগ্রেস এখানে প্রার্থী দিয়ে নির্বাচনে ভোট কাটবে, আর সেই কংগ্রেস নিশ্চয়ই সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী বৃহত্তর লড়াইতে আমরা ছিলাম, আছি, থাকবো। বিহার জয়ের পর রীতিমতো ভরপুর অক্সিজেন রয়েছে এনডিএ শিবিরে, আর তার মধ্যেই শীতকালীন অধিবেশন শুরু হলো। আর শীতকালীন অধিবেশনের শুরুতেই একেবারে বিরোধীরা তেড়ে ফুঁড়ে নামলেন আজ সংসদের উভয় কক্ষে এবং লোকসভা দফায় দফায় মুলতবি হয়ে যায়। বিরোধীরা চাইছেন এসআইআর থেকে শুরু করে দূষণ, এমনকি বিদেশ নীতি, দিল্লি বিস্ফোরণ, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে, কিন্তু বিরোধীদের দাবি অনুযায়ী আলোচনা হচ্ছে না, এমনটাই দাবি করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। সরকার আলোচনা চাইছে না, একতরফা সংসদ চালাতে চাইছে, এই অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে। আর সব মিলে আজ প্রথম দিনই হই হট্টগোল সংসদে। এই যে ওরা অল্প সময় সঠিকভাবে ব্যবস্থা না করে তাড়াহুড়ো করে এসআইআরটা চালু করে দিয়েছে, তাতে করে মানুষের মৃত্যু ঘটছে, এতগুলো মানুষ মারা গেছে, তাতেও কিন্তু এই সরকারের কোনো চিন্তা নেই, হেলদোল নেই।
এই মুহূর্তে দিল্লিতে কার্যত বিষবাষ্প বলা যায়, প্রত্যেক দিন দৃশ্যমানতা কমে যাচ্ছে, দূষণের মাত্রা বাড়ছে। অন্যদিকে এসআইআর আবহে বহু মানুষের মৃত্যু হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দাবি যে এই যেভাবে এসআইআর এত দ্রুততার সঙ্গে করা হচ্ছে, তাতে এত বিএলও সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। এবং এই ঘটনা শুধুমাত্র বাংলা নয়, বাংলা বাদ দিয়েও অন্যান্য রাজ্য দেখা যাচ্ছে একইভাবে বিএলও এবং সাধারণ মানুষের আতঙ্কে মৃত্যু হচ্ছে। এর জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে মোদী সরকারকে, কমিশনকে। আর এই সব নিয়ে যখন সংসদে আলোচনা চাইছে বিরোধীরা, তখন কিন্তু আলোচনা হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছে বিরোধীরা। রাজীব চক্রবর্তী নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, জানতে চাইব, প্রথম দিনই কার্যত বিরোধীরা তেড়ে ফুরে নেমে গেলেন সংসদের দুই কক্ষে। একেবারেই দেখো, যেমনটা অনুমান করা হয়েছিল যে সংসদ ভণ্ডুল হবে এবং এসআইআর ইস্যু একটা অত্যন্ত বড় রাজনৈতিক ইস্যু হতে চলেছে, ঠিক তেমনটাই হয়েছে। বিহার, বাংলা, শুধু এই দুই রাজ্যের রাজনৈতিক দলগুলি নয়, জাতীয় স্তরে কংগ্রেস এবং অন্যান্য রাজ্য, এমনকি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তারাও এসআইআর ইস্যুতে আলোচনা চায় সংসদে এবং সেই দাবিতে তারা সরব। এবং আজকে দেখলাম আমরা যে তারা এতটাই দাবি জোরালো তুললেন, হইচই করলেন, যার জেরে সংসদ অধিবেশন, লোকসভার অধিবেশন বারংবার মুলতুবি করতে হলো। যদিও রাজ্যসভা চলছে এবং রাজ্যসভায় নতুন চেয়ারম্যান তিনি আজকে দায়িত্ব নিচ্ছেন এবং তার সম্মানে আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলের সদস্যরা বলছেন, কিন্তু লোকসভা কার্যত বারংবার ভেস্তে গেল এবং আজকে দিনের মতো উঠে গেল। কোনো একেবারে রাজীব, নজর রাখবো আমরা। ধন্যবাদ আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, বিজেপির সাংসদ? হাউস চলতে দেবেন কি দেবেন না সেটা তৃণমূল কংগ্রেসের বিষয়, কিন্তু 12টি প্রদেশে এসআইআর হচ্ছে। বিহারে এসআইআর হয়ে গেল, নির্বাচন হলো, কিন্তু কোনো জায়গায় এত হইহট্টগোল নেই। কারণ কি? কারণ মুখ্যমন্ত্রী দুধে এতটাই জল মিশিয়েছেন যে আর দুধে জল নয়, জলে দুধ হয়ে গেছে। যেমনটা শীতকালীন অধিবেশন সম্পর্কে সৈকত তথ্য দিল, ঠিক তেমনটাই হই হট্টগোলের মাঝেই কিন্তু কড়া বার্তা প্রধানমন্ত্রীর। শীতকালীন অধিবেশনের শুরুতেই তিনি বক্তব্য রাখেন এবং তিনি বলেন যে বিরোধীদের উদ্দেশ্যে যে তারা যাই বলুক না কেন, তাদের কিন্তু ডিসিপ্লিনড হতে হবে, কোনো রকম ড্রামা তিনি মেনে নেবেন না। সংসদ দেশের জন্য কি ভাবছে, কি করতে চায়, এই ইস্যুর ওপর কেন্দ্রীভূত হওয়া উচিত এবং বিরোধীরাও তাদের দায়িত্ব পালন করুক। পরাজয়ের হতাশা থেকে বের হোক তারা। একটি দুটি দল এমন আছে, পরাজয় হজম হয় না, সুষ্ঠুভাবে অধিবেশন চালানোর বার্তা দিয়েছেন আজকে নরেন্দ্র মোদী বারংবার অধিবেশনের শুরুতেই। ड्रामा करने के लिए जगह बहुत होती है, जिसको करना है करते रहें। यहां ड्रामा नहीं, डिलीवरी होनी चाहिए। नारे के लिए भी जितने नारे बुलवाने वो पूरा देश खाली पड़ा है। जहां पराजित होकर के आए वहां बोल चुके हो, जहां अभी पराजय के लिए जाने वाले हो वहां भी बोल दीजिए, लेकिन यहां तो नारे नहीं, नीति पर बल देना चाहिए। Let's discuss them. What is Parliament for? Let's discuss them. Let them have a discussion. It's not drama. Speaking about issues, raising issues is not drama. Drama is not allowing discussion. Drama is not having a democratic discussion about issues that matter to the public. We've spoken about pollution. Why are we not raising it? Why are we not allowed to? Today I've asked for 0 hour on it. Why are we not allowed to discuss these things? সিও দপ্তর থেকে বেরিয়ে অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে ঠিক কি বলছেন, সরাসরি শোনো। আমাদের লাইনে চলো, ঠিক আছে, না চললে চাকরি যাবে, মার খেতে হবে, সম্পত্তি যাবে। অন্যদিকে ঠিক মতো যদি কাজ করো, নির্বাচন কমিশন তোমাকে জেলে ভরবে। এই তো চলছে গল্প। মাঝে বিরোধের জীবনের হাহাকার লেগে গেছে, বিরোধের জীবনের সমস্যা গেছে। কারা? যারা সরকারি দলের বিএলও নয় তাদের। বিজেপি শাসিত রাজ্যে কিন্তু বিরোধীদের মৃত্যু হচ্ছে। হচ্ছে তো, অবশ্যই হচ্ছে, সেখানেও তাই হচ্ছে। সেখানে যারা বিএলও তারা কারা? তারা তো রাজ্যের নির্বাচন কমিশন, তাদের কতগুলো গাইডলাইন, ঠিক আছে, হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে। একই কারণ সেখানটাই, যে আমরা তার জন্য এটাও বলেছি যে এই যে এসআইআর, এই এসআইআর ইল টাইমড অ্যাক্ট, এসআইআর ল্যাক অফ প্রিপারেশন আছে। এসআইআর এত শর্ট টাইমে করো না, প্রথম দিন থেকে বলেছি আমরা, আজও সে কথা বলছি। এগুলোকে অ্যাভয়েড করি, ইট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। যা যা সমস্যা হচ্ছে এগুলোকে অনায়াসে এসআইআর করার সময় নির্বাচন কমিশন অনায়াসে সেগুলো থেকে নিজেকে বার করে আনতে পারত। নির্বাচন কমিশনের অপদার্থতা, নির্বাচন কমিশনের অকর্মণ্যতা, নির্বাচন কমিশনের উদাসীনতার কারণে
এই ভারতবর্ষে এই অনেক ঘটনা এরকম ঘটছে এই মৃত্যুর, যেটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা কিন্তু এটার প্রতিকার চেয়েছি। রাহুল গান্ধীর নেতৃত্বে তার প্রতিকারের জন্য দাবি করা হয়েছে। এসআইআর নিয়ে আলোচনার জন্য ভারতবর্ষের পার্লামেন্টে আমরা দাবি করেছি। জানি না এই কেন্দ্রের সরকার সেটা মানবে কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।